কি বলবো, বলার নাই। এই বাইকের মানে খুঁটিনাটি ভালো সমস্যা, কিছু কিছু ব্যাপারে আমি আসলে কোনোভাবে এটা মিলাইতে পারি না আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে। কোনো মানে এস্টাবলিশ বা বড় রিভিউয়ারদের কথা শুনে বাইক কিনতে যায় না অ্যাটলিস্ট। আজকে কথা হচ্ছে ভাই, হর্নেট টুর এত সমস্যা, এই নিয়ে কীভাবে চালাবো? হর্নেট টুর এত নেগেটিভিটি ভাই, এটা আসলে কি বলবো, বলার নাই। এই বাইকের মানে খুঁটিনাটি ভালো সমস্যা, বাইকটা এমনিতে ভালো কিন্তু সমস্যা ভাই। এগুলা হচ্ছে ব্লগারদের কথা, আমাদের বাংলাদেশের পরিচিত কিছু বড় বড় ব্লগার যারা হচ্ছে মোটামুটি আগে আমি যাদেরকে ভালোই ভাবছিলাম, হয়তো ভালো ছিল, বাইকিং কমিউনিটির এক বড় ব্লগার, হ্যাঁ নাম বললাম না, চিনতে পারবেন। সে একটা ভিডিও আপলোড করছে এরকম, হর্নেটের কিছু সমস্যা। আচ্ছা, হর্নেটের কিছু সমস্যা বেশ ভালো কথা, সে ভিডিও তার চোখে পড়ছে, আপলোডই করতেই পারে। হর্নেট বাইকটা খুব ভালো, হর্নেট বাইকটা ভালো, ওভারঅল ভালো, কিন্তু কিছু সমস্যা ভাই। ব্যাপার এরকম যে ছেলে খুবই ভালো, মাঝে মধ্যে নাইট ক্লাবে যায় আর কি, ব্যাপারটা এরকম দাঁড়ায় গেছে না। যাই হোক, আসলে কাজের কথায় আসি। এখন হর্নেট টুয়ের সমস্যা আবার আছে নেগেটিভিটি। দেখেন তার অন্যান্য ভিডিওতে ক্যাপশন থাকে কি, 4VR রিভিউ। তার একদম ভিডিওর স্টার্টিং পয়েন্ট হচ্ছে খাড়া টান ভাই, একে বলে খাড়া টান, এখনও পর্যন্ত বেস্ট বাইক টিভিএসের। সেকেন্ড হচ্ছে তার আর একটা ভিডিওর স্টার্টিং পয়েন্ট, এই বাইকটাকে কোনোভাবেই খারাপ বলতে পারলাম না, এইটা হিরো 4VR একটা রিভিউ ছিল ওনার। আর হর্নেটের ক্যাপশন শুরু হয় ভালো খারাপ অনেক কিছু চোখে পড়তেছে ভাই, বাতাসে কাঁপাকাঁপি, এই যে দেখেন কাঁপতাছে, এই যে দেখেন এই সমস্যাটা আসলে মানে কি বলবো হুন্ডার এই টাইপের। তো ভাই এগুলোদের কি বোঝেন? আসলে বোঝেন হচ্ছে এরা আসলে নিউট্রালের ভাব নিয়ে এমন একটা মানে সূক্ষ্মভাবে একটা নেগেটিভিটি ছড়াই দেবে আপনার মধ্যে। ধরেন আপনি স্বাভাবিকভাবে একটা জিনিস কিনতে গেছেন বা একটা জিনিস কিনতে যাবেন, চুজ করছেন, মনে স্থির করছেন, যখনই আপনি এটা দেখবেন, একটু এটা নিয়ে অ্যানালাইসিস করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, তখনই দেখবেন আরে বাবা বড় একজন ইউটিউবার এই কথা বলছে, তাহলে দেখি, আপনার মনটা পুরাই খারাপ হয়ে যাবে। আলটিমেটলি আপনি ওটা কিনবেন ঠিকই, কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন, অনেকগুলো হচ্ছে বিতর্কের জন্ম আপনার মনের মধ্যে ঘুরপাক খাইতে থাকবে। দেন আপনি জিনিসটা কিনবেন মন ক্ষুণ্ণ হয়ে, দেন একটু সমস্যা পাইলে আপনার মনে হবে না রে এটা কেনাই ঠিক ছিল না, এটা তো আগে না কিনলেই ভালো হতো। সমস্যা তো থাকবেই ভাই, কোনো বাইকই পারফেক্ট না, সব বাইকেই কম বেশি সমস্যা আছে। তো যাই হোক, এই হয়েছে রিভিউয়ারদের মোটামুটি চিন্তাভাবনা বা ধারা। আমি জানি না তাদের চিন্তাভাবনা কী, এগুলো আসলে আমার কাছে বায়াসড রিভিউ মনে হয়। এই রিভিউটা আসলে আমি কিছু কিছু ব্যাপারে আমি আসলে কোনোভাবে এটা মিলাইতে পারি না আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে ব্লগারদের যে কথা, আমি মিলাইতে পারি না। যেমন ধরেন উনি একটা কথা বলছেন, প্রথম থেকেই আসি আমি, উনি বলতেছেন যে এই যে দেখেন একটু পূর্বাচলে একটা ইসে চালায়, এই যে দেখেন ভাই কাঁপতেছে, দেখেন কাঁপতেছে না, আপনাদেরকে বুঝাইতেছে ভিডিওতে যে কাঁপতেছে। ভাই গোপ্রোর স্টেবিলাইজেশন এত ভালো, বাইক কাঁপলেই কি বলে, নিজে কাঁপলেই বোঝা যায় না, রাস্তা ভাঙাচোরা থাকলে তাই বোঝা যায় না, আর সে এটা দিয়া সে বুঝাইতে চাইতেছে যে বাইক কাঁপে। এইটা কেমন একটা লেম এক্সকিউজ। আচ্ছা যাই হোক, অন্যান্য বাইকের ক্ষেত্রে শুরু হয় বা অন্যান্য বাইকের ক্ষেত্রে বাইকের ভালো দিকগুলো সবাই আগে বলে, এই বাইকের ক্ষেত্রে তারা বাইকের খারাপ দিকগুলো আগে তুলে ধরতেছে। আচ্ছা মানলাম, তাও মানলাম, কিন্তু কিছু কিছু জিনিস এগুলো আসলে কোনোভাবেই টলারেট করার মতো না, বা এগুলো আসলে কোনোভাবেই মানা যায় না। সেই জিনিসগুলো হচ্ছে, সরি আমি একটু রং টার্ন নিছি, আমি জানতাম না যে সামনে দিয়ে ফাঁকা, মানে সামনে দিয়ে আটকানো, ব্লক করা। কিছু কিছু জিনিস যেমন ধরেন আমি খারাপগুলোর সাথে একটু একমত পোষণ করতেছি, সেটা হচ্ছে হেডলাইটের আলো খারাপ, ওকে ইটস ওকে, আমি এটা মানি হেডলাইটের আলো খারাপ। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এটার ভিজিবিলিটি, লুকিং গ্লাসের ভিজিবিলিটি কম, এটাও আমি মানি। এইসব বিষয় আমি একমত, ছোটোখাটো, বাট এগুলো ওভারকামেবল প্রবলেম। মানে আপনি চাইলে একটা একটা হেডলাইটের জায়গায় ফগ লাইট ইউজ করতে পারেন, এবং আপনি চাইলে লুকিং গ্লাসটা চেঞ্জ করে রাখতে পারেন, অন্য একটা লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিজিবিলিটি বাড়বে। ওকে, এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন নেই। কিন্তু কিছু কিছু ব্যাপারগুলো আসলে মানে কোনোভাবেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিলাইতে পারতেছি না। আমি এতদিন চালে যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করছি, হ্যাঁ, ওই ভদ্রলোক মনে হয়, ওই ব্লগার ভদ্রলোক মনে হয় একটা বাইক কিনছে, উনি 4000 কিলোমিটার চলা। সো আসলে সে কীভাবে চালাইছে বাইকটা, এটাও একটা কিন্তু ফ্যাক্টর। হ্যাঁ, তো যাই হোক, এখন আসি আসল কথায়।
তার প্রথম কোয়েশ্চেন ছিল বাইক হচ্ছে বাতাসে কাঁপাকাঁপি করে। ভাই আমি এই এই রিভিউ দেখার আগেই অনেক আগেই হচ্ছে আমি 120 কিলোমিটার রাইড করে আসছি। ওটা লং রাইড রিভিউ আমার চ্যানেলে আছে, ওটা দেখলে আপনারা মোটামুটি অনেক কিছুই বুঝতে পারবেন। তখনই আমি বলছিলাম যে দেখেন এই যে চালাইতেছে 90+ স্পিডে, কোনো জায়গা থেকে কাঁপাকাঁপি নাই, একদম স্টেবল। কিন্তু সে কোত্থেকে জানি কাঁপাকাঁপি পাইছে। ভাই এইখান থেকে তো ক্লিয়ার হয়ে যায় যে ভাই ব্যাপারটা আসলে মোটামুটি সে যে রিভিউগুলো করতেছে এটা আসলে ট্রু না। আমার কাছে মনে হয় ট্রু না, কিছু কিছু বিষয় আসলেই ট্রু না। সাসপেনশনের কথা বলছে, সাসপেনশন অল্প জায়গায় নিয়ে খেলে। এখন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কি সাসপেনশনের, আপনি এটা একটা ইউএসডি সাসপেনশন, এটার সাথে যদি আপনি নর্মাল সাসপেনশন মিলান তাহলে তো হবে না। আবার R15-এর সাসপেনশন মিলালে সেটাও হবে না। তার কারণ হচ্ছে R15-এর প্রাইস পয়েন্ট আর এটার প্রাইস পয়েন্ট তো কোনো দিনই এক না। তো এই জিনিসগুলো তো কম্পেয়ার করতে হবে সেম সেগমেন্টের বাইকের সাথে। সাসপেনশন তো ওইটার সাথে কম্পেয়ার করলে হবে না। এখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি থিওরির কথা কী জন্য বললাম, দেখেন প্র্যাকটিক্যালি জিনিস একরকম আর থিওরিতে আর একরকম। অ্যাটমিক বোমা দুইটা সেম সাইজ, মানে অ্যাটমিক বোমা নর্মাল বোমা সেম সাইজ, কিন্তু একটা অ্যাটমিক বোমায় ধ্বংসযোগ্য হয় দুনিয়াদারির মানে 100 কিলোমিটার জুড়ে। আর সেম সাইজের একটা বোমায় আপনার নর্মাল যে বোমা আছে ওগুলোতে আপনার ধ্বংসযোগ্য হবে কত, বড় জোর 1/2 কিলোমিটার এইরকম বা তার চেয়েও কম। সো ইউএসডি সাসপেনশনটা হচ্ছে এরকম, নর্মাল সাসপেনশনের তুলনায় এটা অল্প জায়গায় নিয়ে খেলে এটা কমফোর্ট কেমন দিচ্ছে দেখেন। আমি ইটের রাস্তায় গেলে আপনার যে কোনো সাসপেনশন, যেই সাসপেনশনই হোক না কেন, ইটের রাস্তায় গেলে একটু আপনার অড লাগবে। এখন সেই অডটা এই সেগমেন্টে অন্য বাইকের তুলনায় কেমন সেটা বুঝতে হবে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি কখনও মানে সাসপেনশনের জন্য কোনো প্রবলেম ফেস করিনি, সেটা অল্প জায়গায় নিয়ে খেলুক, বেশি জায়গায় নিয়ে খেলুক, যেমনি খুশি এমনি খেলুক। হ্যাঁ, আমি একদম ফুল স্টেবল এবং আমি যথেষ্ট ভালো পারফরমেন্স পাইছি, আমার কাছে কোনো প্রকার আনইজি মনে হয় নাই। তো এখন সে সাসপেনশন নিয়ে প্রবলেম পাইছে, কী আর বলবো, কিছু বলার নাই। আচ্ছা চলেন এবার তাহলে সাসপেনশনের একটু অ্যানালাইসিস করি। আমি হাতে কলমে দেখাই যে আপনার সাসপেনশন কোনটার কতটুকু, R15-এ কতটুকু, এইটা কতটুকু। চলেন দেখি যে সাসপেনশন কোনটায় কতটুকু জায়গায়। শুরু হয়েছে, ঠিক আছে। আমাকে বড় ভাই কমপ্লেন করছে সাসপেনশন নিয়ে অল্প জায়গায় নিয়ে খেলে। চলেন দেখি সাসপেনশনের কী অবস্থা। সাসপেনশন এটা আছে 5 ইঞ্চি, ঠিক আছে। তো নর্মাল অবস্থায় এইটা 5 ইঞ্চি। এবার উঠে বসো তো, এবার একজন উঠলে দেখি সাসপেনশন কতটুকু যায়। ওটা সোজা করো, ওকে সোজা করো, ও সোজা হয় না, না থাক সমস্যা নেই, ওকে থাক। বসলে এই অবস্থা, একজন বসলে। সো দেখি এবার এটা কি অবস্থা। এই হচ্ছে বসলে জায়গা থেকে 3 ইঞ্চির একটু বেশি কম, কয়শো টাকা দেয়, একটুখানি কম। 3 ইঞ্চি কয়শো টাকা দেয়, 4 ইঞ্চির একটুখানি কম। আচ্ছা ঠিক আছে, ওকে এবার আচ্ছা এবার চলেন এবার আমাদের একটা স্টক R15-এ যাই, কি অবস্থা। R15-এর সাসপেনশন ভেরি 5 ইঞ্চি, আচ্ছা 5 ইঞ্চি সাসপেনশন। এবার উঠে বসলে কতটুকু যায় দেখি, ওঠো। ডাবছে, এবার দেখি আসেন আঙ্কেল, এবার আপনি এই জায়গার, হ্যাঁ মাপটা মাপ করতে। R15-এর সাসপেনশনও সেই উঠে বসলে হ্যাঁ 4 ইঞ্চির একটু কম। তো এই হয়েছে অবস্থা, দুইটার সেম অবস্থা। তো এরপরেও কিছু বাইকার তারা হচ্ছে বলবে যে হর্নেট 2-এর সাসপেনশন খারাপ। তো যেমনটা দেখছিলাম আমরা, দেখেন দুইটা সাসপেনশনই সেম খেলে, দুইটা সাসপেনশনই সেম সাইজের এবং উঠলে হচ্ছে সেম পরিমাণ নিচে দেবে যায়। সো দুইটা মোট একই রকম, হ্যাঁ। কিন্তু বাইকটা যখন R15 তখন এটা নিয়ে কেউ অ্যানালাইসিস করে না, এটা নিয়ে কোনো সমস্যা নাই তাদের। কিন্তু বাইকটা যখন হর্নেট 2 তখন হচ্ছে নানান সমস্যা, কম জায়গায় নিয়ে খেলে, এইটা ওইটা। কিন্তু R15-এর বেলায় কোনো কথা নাই। আর সে যেই কথাগুলো বললো, আমার ধারণা সবগুলো ইউএসডি সাসপেনশন মোটামুটি, যেহেতু R15-এ এইরকম পাইছি। সো অন্যান্য যা বাইক আছে সবগুলো তো ইউএসডি একই অবস্থা।
অন্যান্য কোনো বাইক না দেখে বা অন্যান্য কোনো বাইকের সাসপেনশন অ্যানালাইসিস না করে সরাসরি হচ্ছে হর্নেট 2 এর সাসপেনশন নিয়ে অ্যানালাইসিসে লেগে গেছে। তারপরে আবার আর একটা ইস্যু দাঁড়াইছে, অয়েল লিকেজ। ভাই মানে সব সমস্যা কি তার কাছে গিয়েই পড়ে? এখন এগুলোরে আমি কি বলবো, কিছু বলার নাই। আপনারা বলেন, যা বলার আপনারা বলেন যে আসলে এর মানে কি। এরপরে আসি চেইন নয়েজে। ভাই চেইন নয়েজ আমি জানি নাই, মানে ওর রিভিউ দেখে আমি প্রথমে মানে বুঝলাম যে আসলে চেইন নয়েজ নামে কিছু আছে। যাই হোক, চেইন নয়েজ আমি টেস্ট করি। চলেন দেখি চেইন নয়েজ টেস্ট করতে কী রেজাল্ট পাই আমরা। দেখেন ভাই কি অবস্থা। আমাদের এক বড় ভাই একটা ভিডিও আপলোড করছেন, বড় ভাই কিনা জানি না, ছোটও হইতে পারে বয়সে। ভিডিও আপলোড সে নাকি চেইন থেকে নয়েজ পাইছেন। ভাই এই যে দেখেন, বেশি দিন লুপ মানে লুপ না করলে নাকি নয়েজ আসে। এই দেখেন চেইনের অবস্থা আমার, মোটামুটি লুপ করি না 10-15 দিন হয়ে গেছে, আজকে লুপ করব। তো সে নাকি চেইনের শব্দটা কানে পর্যন্ত পাইছে। আমি জানি না সে কোত্থেকে পাইছে, আমি আপনাদেরকে দেখাই যে চেইনের শব্দ আসলে কান পর্যন্ত পৌঁছায় কিনা বা চেইনে কোনো শব্দ আছে কিনা। দেখেন ভাই কি অবস্থা, চেইনে কোনো নয়েজ আসে না। আমি জানি না। সমস্যা করে তাহলে তো ভাই আপনার কিছু বলার নাই, আপনার কানের বিশাল বিশেষজ্ঞ তাহলে আপনি সাউন্ডের। ঠিক আছে, ওকে ভাই, আল্লাহ হাফেজ। তো আপনি দেখলেন তো যে আমার হচ্ছে চেইন নয়েজটা কীরকম। এখানে আমি প্রায় 10-12 দিন লুপ করি না, লুপ না করার পরেও এত ক্লোজলি ভিডিও করছি, তারপরেও কোনো নয়েজ আমার কাছে পাই না। অথচ এই নয়েজ নাকি হেলমেট পরার পরেও তার কান অব্দি পৌঁছায়। ভাই তাহলে এবার বোঝেন এই রিভিউয়ার কেমন রিভিউয়ার। আচ্ছা গেল। থার্ডে হচ্ছে আর একটা ব্যাপার নিয়ে কথা বলছি, সিট শক্ত, 30 মিনিট চালাইলেই ব্যথা হয়ে যায় হ্যান ত্যান। আমি 120 কিলোমিটার টানা চালাইছি বৃষ্টির মধ্যে, ভাঙাচুরা সব কিছু মিলায় আমার কাছে সিটিংয়ের জন্য কোনো আনকমফোর্টেবল ফিল হয় না। এখন বড় ভাই কোত্থেকে পাইছে? অবশ্য বড় ভাই পাইতেই পারে, কারণ দামি দামি বাইকে চড়া অভ্যাস তো। গরিবের এই বাইকে চললে তো তার একটু ব্যথা হইতেই পারে, স্বাভাবিক। ভাই আপনি যদি 10 মিনিট একটানা সোফায়ও বসে থাকেন ভাই, বা 20 মিনিট সোফায় বসে থাকেন, সোফায় বসে থাকলেও একটানা একই পজিশনে একটানা বসে থাকেন, দেখেন আপনার একটু আনইজি লাগবে। হ্যাঁ, আপনি বাইক চালাইতেছেন রাস্তার কন্ডিশনে, রাস্তাতে দুনিয়াদারির অবস্টাকল ভাঙাচুরার মধ্যে দিয়ে আপনি চালাইতেছেন, তাহলে আপনি আধা ঘন্টা বসে যদি এই আনইজিটাকে যদি আপনি না করতে পারেন, তাহলে আর কিছু তো বলার নাই। আসলে আপনার কিছু বলার আছে নাই। তো এই হয়েছে অবস্থা, বেশি কিছু আর বলার নাই। অয়েল লিকেজ আসলে একটা সমস্যা সে পাইছে, মানলাম সে অয়েল লিকেজ পাইছে। এখন আর 10টা বাইকে কি অয়েল লিকেজ আছে? আর 10টা বাইকে তো অয়েল লিকেজ নাই, তাহলে 4টা অয়েল লিকেজ আছে, এবং সেটা ভিডিও তার করতে হয়েছে। এর কারণ হচ্ছে এগুলো যদি দেয় তাহলে মানুষ বেশি খাবে, কারণ এটা একটু ভালো করতেছে তো, এখন এইটা জিনিসটা অনেকেই সহ্য হবে না, এটাই স্বাভাবিক। সো ওভারঅল ভাই আপনাদেরকে একটা কথা রিকোয়েস্ট করি আমি, সেটা হচ্ছে আপনারা কখনো কোনো মানে এস্টাবলিশ বা বড় রিভিউয়ারদের কথা শুনে বাইক কিনতে যায় না। অ্যাটলিস্ট বাইক কিনবেন আমার মতো, বা মানে যারা দেখবেন যে আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কাদের আছে, একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যারা দিবে, বা যারা অনেকদিন চালাইছে বাইকটা কেনার জন্য, মানে চালানোর জন্য, রিভিউ করার জন্য না, তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করবেন। আর যদি কেউ ভালো ওপিনিয়ন দেয় বা ভালো মনে হয় আপনার কাছে, তাদেরটা নেবেন না। সমস্যা হচ্ছে যে এই যে গিয়ার একবার ফাঁসছে রে, আমি খেয়াল করিনি গিয়ারটার দিকে, নইলে ফাঁসতো না।
ভাই এটা নিয়ে গিয়ার ফাঁসা নিয়ে ভয়ের কিছু নাই। গিয়ার আমার রেয়ারলি এই দেখা গেল লাস্ট 1 মাসে বা 2 মাসে মনে হয় একবার ফাঁসলো আর কি। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তাও আমি সতর্ক ছিলাম না ওই জন্য। হ্যাঁ, এটা নিয়ে প্যারা নিয়েন না। যাই হোক, তো সবসময় বাইক কেনার ক্ষেত্রে নিজে অ্যানালাইসিস করবেন, নিজে দেখবেন। আসলে অ্যানালাইসিস করে তো বাইকের আসলে কিছু বোঝা যায় না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা টোটালি আলাদা। হ্যাঁ, খাতা কলমের অভিজ্ঞতা আর ব্যবহারিকের অভিজ্ঞতা দুইটা কখনোই সেম হবে না। হ্যাঁ, আপনার মিলাইতে পারবেন না, অনেক জায়গায় অনেক কিছু ডিফারেন্স পাবেন। এই জন্যই তো সবাই হচ্ছে থিওরি করার পরে প্র্যাকটিক্যাল করে, আদারওয়াইজ এই থিওরির কোনো ভ্যালু নেই। আরেকটা ব্যাপার উনি বলছেন সাসপেনশন বসলেই হচ্ছে হয় কি বলে, বসলেই ডেবে যায় একটুখানি। ভাই এই ব্যাপারটা হচ্ছে দেখেন, আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখছি সেটা হচ্ছে বসলে দাবে, ঠিক আছে, যখন এটা দরকার হয় উঁচা নিচা জায়গা দিয়ে যখন এটা যায় তখন পুরো জিনিসটাই হচ্ছে গিয়ে আপনার আবার মানে পুরো জিনিসটাই হচ্ছে কাজ করে, পুরো জিনিসটা নিয়েই হচ্ছে ওঠানামা করে। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই বা এটা মনে করার কারণ নাই যে অল্প একটু জায়গা নিয়ে খেলে। ওভারঅল যদি আমি সামারি করি, সাসপেনশন ওকে, চেইন ওকে, আমার কাছে কোনো প্রবলেম এখনও পর্যন্ত মনে হয়নি। 4000 কিলোমিটার গেলে কি হবে আমি ওটা জানি না। দেন লুকিং গ্লাসের পারফরমেন্সটা একটু খারাপ, হেডলাইটের অবস্থা একটু খারাপ। সিট ওকে আছে ভাই, সিটে কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা নিয়ে ইসের কোনো কারণ নেই যে আমি চালাচ্ছি এই যে একটা চালা আমার কাছে কোনো আনকমফোর্টেবল মনে হয় না। সিট এটার প্রয়োজন অনুযায়ী সিট একদম ওকে আছে ভাই, সিটটা যথেষ্ট চওড়া এবং ভালোও আছে। তো আপনার সিটিং নিয়ে আপনার কোনো প্যারা খায়েন না, কোনো কিছুই নেই। আপনার যদি প্যারা খাইতে হয় অ্যাকচুয়ালি কোনো কিছু যদি হয় সেটা হচ্ছে এটা লুকিং গ্লাস, এটার হচ্ছে গিয়ার ফাঁসার একটা হালকা ইস্যু আছে, এগুলো নিয়ে কথা বললে এটা মানা যায়। সো হর্নেটের এত ভালো দিক আছে, এত ভালো দিক মানে জাস্ট ইমাজিন করার মতো উপায় না। এই সেগমেন্টে রিমার্কেবল কয়েকটা ভালো দিক বলি, সেটা হচ্ছে স্লিপার ক্লাচ ভাই, এত সফট ক্লাচ বলার মতো না। গিয়ার শিফটিং এত স্মুথ বলার মতো না। ইঞ্জিন স্মুথ মারাত্মক লেভেলের, সবই এটার গুড পয়েন্ট ভাই। এর মধ্যে ব্যাড পয়েন্ট কেমনে বাইরে? বড় বড় ব্লগার, বড় বাইক, বড় দামি জিনিস চালায় অভ্যাস ভাই। গরিবের বাইক চালায় আপনার রিভিউ দিতে কে বলছে? ভাই কি অবস্থা, ভালো পাইতেছেন? গ্রে কালার। আচ্ছা, যারা সাজেশন চান যে হর্নেট কিনবো কি না, ভাই আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, লস করবেন না লাভ ছাড়া। তো আপনারা কিনতে পারেন, যদি লস করেন আমাকে বললেন যে ভাই লস করছি। এই বাইক মার্কেটে যখনই থাকুক, এই বাইকটা মার্কেটে সবসময় আগে থাকবে। যদি মানে এরকম ফিচার আর এরকম প্রাইস, এর চেয়ে কম প্রাইস অন্য কোনো ভালো ব্র্যান্ডের বাইক না আসে, এই বাইকটা সবসময় আগে থাকবে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানাবো যে কোনটা কেনা লাভজনক, এইটা NS 250 সরি পালসার NS 160 নাকি আপনার হচ্ছে FZ ভার্সন 4। ও আচ্ছা ভাই, এইটা কর্নারিংটা যে স্মুথ, কনফিডেন্সটা পাওয়া যায় সেই লেভেলের। হ্যাঁ, তবে কিছু সমস্যা আমি অবজার্ভ করছি। ধরেন যদি রিমার্কেবল একটা সমস্যা বলি, সেটা আমার কাছে মনে হচ্ছে যে বালুর মধ্যে হচ্ছে পিছনের চাকা স্কিড করে আর কি, বা যতটুকু স্টেবল থাকার কথা ছিল ওরকম স্টেবল থাকে না। জিনিসটা হয় তার কারণ হচ্ছে এটা পাওয়ারটা একটা কনসিস্টেন্ট পাওয়ার প্রডিউস করে। আপনি অল্প একটু পিক আপ দিচ্ছেন, বাইকের চাকাটা ঠিক অতটুকুই পাওয়ার নিয়ে ওই বাইকের চাকাটা ঘুরে ফেলবে, যার কারণে আপনার হচ্ছে অন্যান্য বাইক, যার কারণে হচ্ছে আপনার স্কিডটা করে আর কি। কারণ চাকাটা থামে না, চাকাটা ঘুরে যায় সাথে সাথে পাওয়ারের কারণে।